নমস্কার। আজকাল ডট ইনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ মহা অষ্টমী। আজকাল ডট ইনের সকল দর্শককে মহা অষ্টমীর শুভেচ্ছা। আজকে আমাদের সঙ্গে যারা আছেন এই পুজোর আড্ডায়, তাদের অভিজ্ঞতার ঝুলি কিন্তু পরিপূর্ণ। সাহিত্য থেকে শিল্পকলা, বা কখনো বারোয়ারি পুজো, কখনো পাড়ার পুজো, কখনো মফস্বলের পুজো, এইসব কিছু নিয়েই আজকের এই পুজোর আড্ডা ঘোরাফেরা করবে। সঙ্গে থাকবে অবশ্যই গান। আজকে আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে এবার আলাপের অংশটা সেরে নেব। আমাদের সঙ্গে আজকে যারা রয়েছেন তাদের পরিচয় আমি প্রথমে বিস্তারিত দিতে চাই না, কিন্তু নামগুলো তো বলতে হবে। আমাদের সঙ্গে রয়েছেন দেবাশিস মুখোপাধ্যায়, আমাদের সঙ্গে রয়েছেন ময়ূরী মিত্র, এবং আমাদের সঙ্গে রয়েছেন রঞ্জন বন্দ্যোপাধ্যায়। আমাদের সবাইকে স্বাগত জানাই, আপনাদের সবাইকে শারদীয়ার শুভেচ্ছা। আমি প্রথমে আহ, প্রথম অংশে আমি কেন আপনাদের পেশাগত পরিচয় বা ইত্যাদি দিলাম না, তার কারণ আমরা আড্ডা দিতে দিতে সেইটার ভিতরে ভেতরে একটু একটু প্রবেশ করব। আমি প্রথমেই রঞ্জনদাকে বলবো যে আমরা যে ফোনালাপ করেছিলাম এই অনুষ্ঠানের আগে, সেখানে একটা অংশ আপনি পড়ে শুরু করবেন বলেছিলেন। সেই অংশটা কি আমরা এখন প্রথমে শুনে নেব, নাকি একটু আলাপ গড়ালে শুনবো? সেটা দিয়ে আমরা শুরু করি বরং। পুজোর একটা আবেশ তাহলে প্রথম থেকেই থাকবে। পুরোনো দিনের পুজো, একদমই একদমই। তাহলে আমরা সেই অংশটা দিয়ে শুরু করি। আচ্ছা, সবাইকে প্রথমেই জানাই আমার শুভেচ্ছা, শারদ শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। আমি একটা গল্প, আমার একটা ছোট বই আছে পুরোনো দিনের পুজোর গল্প, তার থেকে কয়েক পাতা পড়ব। কিন্তু গল্পটা খুব মজার। তখনও কিন্তু চাঁদা আদায় ছিল। তো এক কৃপণ ব্যক্তির কাছে চাঁদা আদায় করতে গিয়ে বাঙালিদের কি অবস্থা হয়েছিল, এবং সেটা মানে গল্পটা সেইভাবেই বলা হয়েছে। একটু আমি সেটা পড়ে শোনাই বরং। এই আরম্ভ হচ্ছে। চাঁদা ছাড়া বারোয়ারি পুজোর অন্য কোনো উপায় নেই, কিন্তু চাঁদা চাইলেই তো চাঁদা পাওয়া যায় না, অতএব জোর জুলুম। একটু বাদ দিয়ে পড়ছি। এক হাড় কৃপণ ধনির গৃহে চাঁদা আদায়ের গল্পটা দিয়েই শুরু করা যায়। মজা হচ্ছে এই কৃপণটি কেমন কৃপণ। এমন কিপটে সোনার বেনে। তাহলে বলি শোনো ভায়া, বাবু নিজের মুখে স্বীকার করেছে সে বাবার পরিবারকে ভাত দিতে কষ্টবোধ করে। বাবার পরিবার মানে মা। মাকে সে মা ডাকে না, পাছে দায়িত্ব নিয়ে খরচার মধ্যে যেতে হয়। মাকে বরং বাপের পরিবার বলি বেশি স্বস্তি পায়। আগেই বলছি না ভায়া, এ বড় সূক্ষ্ম রসের গল্প। আরো শোনো এই কিপ্টের কথা। বাবু তামাক খায়, তা কোন বাবু না খায়, কিন্তু এই বাবু কি করে জানো ভায়া? হুঁকো খাবার জন্যে যে কলা পাতার নল, যাকে বলে শুক্ল নল, সেইগুলি সে জমিয়ে রাখে। এই কলা পাতার নলের ব্যাপারটা একটু খোলসা করি, না হলে আজকের বাঙালি বুঝবে না। একই হুঁকোয় টান দিচ্ছে কত না জাতের মানুষ, তাই প্রত্যেকের জন্য আলাদা শুক্ল নল, যাতে জাত না যায়, জাত থাকে শুক্ল, অর্থাৎ নির্মল ও পবিত্র। কলাপাতা তৈরি শুক্ল নলগুলি 1 বছর জমিয়ে রাখে আমাদের কিপ্টে। কেন সে কলাপাতার নল জমায় জানো? ধোপারা কলাপাতা পুড়িয়ে সেই খার দিয়ে কাপড় কাচে। কৃপণ বাবুটি বছরের শেষে কলাপাতা সেসব পুরনো বাতিল এঁটো নল ধোপাকে দিয়ে বলে, আমার 1 বছরের কাপড়ের দাম উসুল করো, তোকে আর কলাপাতা কিনতে হলো না তো, খাল তৈরির জন্যে কেচে দে জামাগুলো। এই হলো চাঁদার। এই রকম কৃপণের কাছে চাঁদা তুলতে গেছে কিছু মানুষ। চাঁদা আঁতকে উঠল কৃপণ। পুজো তো চাঁদাই দিতে হবে দাদা, আপনার মতো উদার ধনী মানুষরা যদি চাঁদা কিছু। না না, মিষ্টি কথায় চিড়ে ভেজবে না বাবা, তোমরা এসো, চাঁদা দিলেই চলে যাব আমরা, চাঁদা নিয়েই বিদেয় হও। চাঁদা দেবেন না? একটি পয়সাও নয়, 1 পয়সার দাম বোঝো, আমি বাজে খরচ করি না। মায়ের পুজোর চাঁদাকে বাজে খরচ বলছেন? অন্তত 10 টাকা তো দিতেই হবে। আমার শরীর খারাপ লাগছে, একসঙ্গে 10 টাকা কোনোদিন খরচ করিনি আমি।
একবার দিয়ে ফেলুন, শরীর খারাপ ঠিক হয়ে যাবে। আমি অজ্ঞান হয়ে যাব, অজ্ঞান হয়ে যাব। এইভাবে চাপ দিও না, বলছি তো। আমাদের হিসেবের খাতা, আমার হিসেবের খাতা দেখো, বাজে খরচ দেখতে পারলে, যদি দেখাতে পারো বাজে খরচ, নিশ্চয়ই চাঁদা দেবো। বাবু হিসেবে খাতা খুলে ধরলো। চাঁদা যারা নিতে চেয়েছে তারা সেই খাতা দেখতে লাগলো। অনেকক্ষণ ধরে ঠাউরে ঠাউরে দেখলো তারা, কোনো বাজে খরচের উঁকি ঝুঁকিও নেই। কোম্পানির কাগজ আর তামাকের গুলি একই বাক্সে, দুটি বাক্সের দুটি বাড়তি খরচা পর্যন্ত বাবু যায় না। বাবু জমানো কত টাকার কোম্পানির কাগজ আছে জানেন? তখনকার দিনে দাতারা দেখলো 30 লক্ষ টাকা, কিন্তু সুদ টাকা জমাই যাচ্ছে, কোনো খরচ নেই তো। বালিশের ওয়ার থেকে ছেলেদের পোশাক সবই নিজের হাতে সেলাই করে। আপনার চাকর বাকরের খরচ নেই, ওই একজন আর কি, তাও রাখবো কিনা ভাবছি। তার কাজ কি? তামাকের গুল দেয় আর মুড়ো খ্যাংরাটা দিয়ে দুবার নিকেশ করে। তার তো একটা মাস মাইনে আছে, মাস মাইনে দুবেলা খেতে পায়, তো শুতেও পায়। সংসারের আজ যেসব খরচা সুদের টাকায়, সুদের কথা বলো না, আমার মাথা ঘোরে। ওই টাকায় জন্মে হাত দিয়ে দিই, তাহলে আর এইটুকু। ধুতি পুরনো হলে বদলে নিয়ে বাসন কিনি, আর কোনো কিছু খরচ টরচ, যেটুকু খরচ আছে তা মাকু চালিয়ে রোজগার করি। তাহলে বাজে খরচের কোনো জায়গায় নেই বলছেন? বাজে খরচের কথা তুলো না, এবার এ কথা শুনলে আমি মরে যাব। কিন্তু আমরা যে আপনার বাজে খরচের একটা জলজান্ত নিদর্শন দেখতে পাচ্ছি। আমার বাজে খরচ? ঠিক তাই, আপনার বাজে খরচ। দেখাও আমাকে, আগে বলুন। দেখাতে পারলে আপনি 10 টাকা চাঁদা দেবেন? আলবাত দেব। বেশ, আপনার তো একটা চোখ, হ্যাঁ, তাতে কি? ওই একটা চোখই সব হিসেব রাখি, কোনো ফাঁক ফাঁকি নেই? না না, প্রশ্ন হলো আপনার চশমার দুটো কাঁচ কেন? কানা চোখেও কাচের দরকার হয়। ওই কাঁচ খুলে ফেলুন, না হয় আমাদের 10 টাকা চাঁদা দিন। বাজে খরচের এই নিদর্শনে কুপকাত কৃপণবাবু, তিনি মাদুরে শুয়ে পড়ে বললেন, আমি আর উঠতে পারবো না, আমার পক্ষাঘাত হয়েছে। সে কি? 10 টাকা একসঙ্গে জন্মে দেখিনি। তাহলে এই দুটো শিখিয়ে দিচ্ছি, নিয়ে যাও বাবারা, আমাকে নিশ্চিন্তে মরতে দাও। সত্যি এক আশ্চর্য ব্যাপার, মানে এইরকম নানা উদাহরণ হয়তো পুজোকে ঘিরে আছে, অতীতের হ্যাঁ, পুজোকে ঘিরে, কিন্তু পুরোনো আমি দিনের আমার পুজো। ছোট্ট একটা কথা বলে শেষ করি। হুম, সেটা হচ্ছে, আমি একটা পাড়ায় হুম। আজকে 11-12 বছর আছি। হ্যাঁ, আমার কাছে কেউ কখনো চাঁদা নিতে আসেনি, এবং কেউ কখনো ওই পাড়ায় চাঁদা নেয় না। আচ্ছা। কারণ আমি জানি না কারণটা ঠিক কি। ওই মানে পাশাপাশি অনেকগুলো ফ্ল্যাট আছে, যেখানে ওই অভিষিক্তা, তারপর ওই সব ওদের বাড়িতে তো পুজো হয়, ওদের তো ওদের মধ্যেই হয়, আর আমারটা আলাদা। তা তারপরেই হচ্ছে দুটো কাঠের গুদাম আছে, আর একটি ইস্ত্রিওয়ালার দোকান আছে, আর সামনে একটা মুদির দোকান আছে। কেউ কখনো চাঁদা নেয় না। আমি এটা আশ্চর্য হয়েছি, 12 বছর আমি কোনো পুজোর চাঁদা দিইনি। 12 বছর চাঁদা দেননি বলছেন রঞ্জনদা। আমি যেটা আগে বলছিলাম যে পুজো তো অনেক বদলেছে আগের থেকে। যে পুজোর কথা এই বইতে রঞ্জনদা পড়লেন, সেই পুজোর যে আয়োজন ছিল, তার যে ব্যাপ্তি ছিল, সেটা অনেক বদলেছে। আপনি যে শহরের মানুষ, সেই শহরে অবশ্য অন্য একটি পুজো খুব বিখ্যাত, কিন্তু আহ দুর্গা পুজোর তো আরো বেশি ইভলিউশন হয়েছে, আরো বেশি চেঞ্জ হয়েছে। এই যে চাঁদা নেওয়া, এই যে উনি বলছেন 12 বছর কোনো চাঁদা দিচ্ছেন না, চাঁদা ছাড়াই পুজো হচ্ছে বা এরকম কিছু হচ্ছে, এই পরিবর্তনটা আপনি কিরকম দেখলেন? ছোটবেলাটায় পুজোটা কিরকম ছিল দেবাশিস? প্রথমে দর্শকদের শারদ প্রীতি ও শুভেচ্ছা জানাই, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্যে। প্রথম হচ্ছে, আমার জন্ম এবং বড় হওয়া শ্রীরামপুরে। আচ্ছা। তারপর কলেজে যখন পড়ি তখন চন্দননগরে আসি। কিন্তু কলকাতায় আমার কর্মস্থল, এবং পুজোর সময় বেশ কটা দিন কলকাতাতেই কাটতো। এবং এইটা তো ঠিক যে আপনি নিজে যে সংবাদ কর্মী হিসেবে যে জীবনটা কাটিয়েছেন, সংবাদকর্মীদের তো আর পুজোর ছুটি হয় না। আগে হতো না। হ্যাঁ, আগে হতো না, তখন একমাত্র দশমীতে ছুটি থাকতো। পরে কিন্তু হকাররা, ওরা একটা আন্দোলন করে যে পুজোর সময় আমরা 4 দিন কাগজ দেব না।
এই আন্দোলনের ফলেই কিন্তু সংবাদপত্রে 4 দিনের ছুটি মঞ্জুর হয় এবং আমরাও ছুটিটা পাই আর কি। তা সেই সময় আমাদের অফিসে আসতেই হতো। আর আমি ছোটবেলায় যেখানে পুজো দেখেছি সেটা একটা মন্দিরে, এবং সেখানে একচালায় ঠাকুর থাকতো, এবং একদম সনৎ সিংহের যে একটা গান আছে না, এক একে এক, আমরা সেইভাবেই ঠাকুর গড়া দেখেছি। ফলে তার একটা আনন্দ ছিল। এবং কলকাতার দুর্গাপুজোটা আগে হতো জমিদার বাড়িতে, বারোয়ারিতে পুজো হতো না, এবং বেশিরভাগ জমিদার বাড়িতেই কিন্তু একচালার ঠাকুর হতো। প্রথম যেটা আমরা পাচ্ছি ইতিহাসে, যে অবনীন্দ্রনাথ ঠাকুরের তার প্রেরণাতেই, তার যুক্তিতে এবং তারই অনুপ্রেরণায় শিরীষ পাল বলে এক ভদ্রলোক শিল্পী, তিনি পাথরের মূর্তির মতো দুর্গা ঠাকুর তৈরি করেন, এবং তার অনেক পরে গোপেশ্বর পাল। আসলে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে, আপনি যদি দুর্গা ঠাকুরের ইতিহাসটা দেখেন, দেখবেন একমাত্র এই যে দুর্গা ঠাকুর, তার সঙ্গে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, এটা কিন্তু অন্য রাজ্যে সেভাবে হয় না। এটা তো একদম কৃত্তিবাস ওঝার একটা অবদান, এবং বাংলায় একমাত্র যে দুর্গা ঠাকুরকে তার মেয়ের মতো স্বামী এবং পুত্র কন্যাদের নিয়ে এখানে আসছে। এবং আপনারা জানেন যে এই পুজোর যে বিখ্যাত গান, সেই গান রেকর্ড বেরোবার আগে কিন্তু আগমনী আর বিজয়ার গান নিয়েই পাড়ায় পাড়ায় লোকে, যারা গান গাইতো তারা পাড়ায় পাড়ায় ঘুরে ভিক্ষা করতেন। এবং সেখানেও কিন্তু ওই আগমনের প্রত্যেকটা গানই হচ্ছে কিন্তু দুর্গা ঠাকুরকে আমাদের মেয়ে বলে সম্বোধন করা, এবং বিজয়ার গানগুলো তাই, যে মেয়েকে আর ছাড়বো না ইত্যাদি ইত্যাদি। তা ফলত এই যে একচালার মধ্যে যে ঠাকুর, এবং তখন কিন্তু ভক্তিটাই আসল ছিল, অন্য কিছু সেভাবে ছিল না কিন্তু। এবং এখনো আমাদের ছোটবেলাটায় অষ্টমীতে তাড়াতাড়ি চান টান করে পুষ্পাঞ্জলি দেব, এইসব ছিল। কিন্তু যত দিন যেতে লাগলো, এবং গোপেশ্বর পাল প্রথম যে চণ্ডীর শ্লোক অনুযায়ী ঠাকুরের কাঠামোটা বদলে একদম দুর্গার যে রণরঙ্গিনী মূর্তি, সেই মূর্তিতে পুজো করলেন, এবং কার্তিক গণেশকে আলাদা আলাদাভাবে রাখলেন। সেই যে সূচনা হলো, তারপর কিন্তু দুর্গা প্রতিমার একটা বিপ্লব ঘটে গেল। নানা রকম ভাবে শিল্পীরা ঠাকুর তৈরি করতে শুরু করলেন। এবং এখন যেটা যেটা দেখছি, পুজোর কটা দিন গোটা কলকাতাটা একটা গ্যালারির মতো, পুরো ইনস্টলেশন আর্টের একটা প্রদর্শনী হয়। সেটা অসাধারণ, এই ব্যাপারে তুলনা হয় না। এবং প্যান্ডেলের আকৃতি, প্যান্ডেলের বিষয় অনুযায়ী ঠাকুরের গঠন বদলে যাচ্ছে। ফলে এইটা কিন্তু চোখের সামনে দেখেছি আমরা। এবং আমার মনে আছে রঞ্জনদা তখন আজকালের দিনের পাতার সম্পাদক, আমার উপর একবার দায়িত্ব পড়েছিল 3 দিন এই কলকাতার ঠাকুর দেখে একটা, ওই ঠাকুর কোথায় কি হচ্ছে তার একটা সালতাম আমি তুলে দেওয়া, যেটা আমাদের ওই পুল আউটে বেরোবে। এবং সেই প্রথম যে কলকাতার 3 দিন ধরে আমি প্রায় সমস্ত বিখ্যাত ঠাকুর দেখেছিলাম, তারপর আর কখনো দেখিনি। কিন্তু সেইটাতে আমার চোখ খুলে গিয়েছিল, যে ধরুন বাগবাজার, তারপরে কয়েকটা বিশেষ পল্লী, 21-এর পল্লী বা 37-এর পল্লী, এছাড়া কলকাতায় কোথাও আর একচালার ঠাকুর দেখা যায় না। এবং আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, দেখুন আগে কলকাতার বিখ্যাত ঠাকুর কি ছিল? সংঘর্ষী, তারপরে সেন্ট্রাল এভিনিউয়ের দমকল, যে ওইখানে কলেজ স্কোয়ার, এই কয়েকটা ঠাকুর। কিন্তু এখন দেখুন উত্তর কলকাতা থেকে বিখ্যাত ঠাকুর চলে গেল একদম দক্ষিণে। এবং তখন, মানে আমি বলছি ধরুন 60-এর দশকে, তখন কোথায় কসবা? নেই, নেই এসব। এবং এই যে ইনস্টলেশন আর্ট, এবং একই সঙ্গে বকুল বাগান, ওরা প্রথম যেটা শুরু করলো, প্রত্যেকবার ওরা বিভিন্ন শিল্পীকে দিয়ে ঠাকুর তৈরি করাচ্ছে, এবং সেটা নীরদ মজুমদার শুরু করছেন, তারপর শানু লাহিড়ী, বিকাশ ভট্টাচার্য, বুঝতে পারছেন এদের। এবং এবং আমাদের দুর্ভাগ্য যে এই সমস্ত ঠাকুরগুলো তো নেই, আপনি গেলে ছবিও পাবেন না পরপর। মানে ওগুলো তো একটা ভাস্কর্য হিসেবে, একটা শিল্প হিসেবে থেকে যাওয়ার ভীষণভাবে ভীষণভাবে প্রথম যেটা মানে সংরক্ষণ করা হলো
ইন্ডিয়ান মিউজিয়ামে অনন্ত মালাকারের সোলার ঠাকুর, সেই প্রথম সংরক্ষণ করা হলো। এখন তো আলিপুর মিউজিয়ামেও 3-4টে ঠাকুর রয়েছে। কিন্তু এদের যে পরিকল্পনা, এ বাংলা শুধু প্রতিমা শিল্পে নয়, বাংলা শিল্পে একটা বিপ্লব ঘটিয়ে দেয়। আমি এবার ময়ূরী মিত্রের কাছে আসব। আমি একটা আদিযুগের পুজো থেকে আমরা একটা ইভলিউশন অফ পুজোর পরিবর্তনের কথা বলছিলাম। হ্যাঁ, আপনি যেহেতু খুব প্রত্যক্ষভাবে থিয়েটারের সঙ্গে যুক্ত, প্রত্যক্ষভাবে থিয়েটারের কাজের সঙ্গে যুক্ত, এবং পুজোর গান নিয়ে যে উন্মাদনাটা আগে ছিল, যে জিনিসটা আপনারা ছোটবেলায় দেখেছেন পুজোর গান বেরোনো, পুজোর গান নিয়ে, সেইটা যদি একটু অভিজ্ঞতাটা বলেন যে আপনাদের কাছে কিভাবে এসেছে সেই পুজোর গান এবং পুজোর গান শোনার বিষয়গুলো, এবং আপনার বাড়ির পরিবেশে। নমস্কার। প্রথমেই আমাকে আজকে এখানে আমন্ত্রণের জন্য আজকাল পত্রিকা এবং আজকাল সংবাদপত্র শব্দটা খুব ভালো লাগে বলতে। নিরপেক্ষ সংবাদপত্র কমে আসছে বলে হয়তো। তো আজকালকে আমার ধন্যবাদ জানাচ্ছি, আর সব দর্শককে, আমার সহবক্তাদের আমি শ্রদ্ধা জানাচ্ছি। তুমি যেটা বললে যে পুজোর গান, আমার কাছে আমার অভিজ্ঞতায়, আমরা তো নর্থ ক্যালকাটায় থাকতাম, উত্তর কলকাতার বেলগেছিয়াতে থাকতাম। আমার ঠাকুরদা ওখানে একটা বাড়ি ভাড়া নিয়েছিলেন ইন্দ্র বিশ্বাস রোডে। সেখানে অনেকে মিলে আমরা থাকতাম। তা ওখানে পাড়ায় পুজো হতো, আমাদের বাড়ির সামনে 3টে পরপর মাঠ ছিল। তো খুব ছোটবেলায়, যেটাকে ছোট না বলে বীজবেলা আমি বলতে পারি বা তুমি বলতে পারো, সেখানে ওই বাচ্চা মাঠ, মা মাঠ, ভাই মাঠ, এই সমস্ত বানিয়েছিলাম আমরা। আর সেইখানে দুর্গাপুজোটা আমাদের হতো মেলা সহ। আমি কোনোদিন মেলাহীন দুর্গাপুজো দেখিনি। হ্যাঁ, আমার স্মৃতিতে, আমার 70-এ জন্ম, আমি কখনো মেলাহীন দুর্গাপুজো দেখিনি। আর মেলা ভর্তি করে, মেলার পুরো সব দোকানদার যারা বিক্রি করতে আসতেন, কৃষ্ণনগর থেকে আসতেন অনেক পুতুলওয়ালা, সবাইকে দেখতাম যখন ওই পুজোর গানগুলো বাজতো মেলায়, তখন সবাইকে দেখতাম। মানে এই ধরো 4টে-5টা, আমি একটু একা একা ঘুরতে ছোট থেকেই ভালোবাসতাম, ফলে আমার উল্টো দিকে তো মাঠ, আমাকে অত কেউ পাহারা দিত না। হ্যাঁ, আমি যেতাম। তো তখন দেখতাম তারা বিক্রিপত্র ছেড়ে, মানে সেই গানের সুরের এমন মহিমা, তার এমন গৌরব, তার এমন মাধুর্য, যে সেই বিক্রিপত্র ছেড়ে তারা বাইরে গোল হয়ে সেই গান শুনছে। এই দৃশ্য আমার একদম চোখে মনে মানে বাঁধানো আছে। এবং অনেক সিনেমার গানও তখন, পুজোয় যে ছবিগুলো রিলিজ হতো, অনেক সিনেমার গানও তখন ভীষণ জনপ্রিয় হতো, এবং সেগুলোকে বারবার বাজানো হতো, মানে সকাল থেকেই, বিশেষ করে অষ্টমী, সপ্তমী, নবমী, এগুলো সকাল থেকেই ওই পুজোর গান। সেটা যে সব সময়, অন্তত ওদের অভিজ্ঞতা হয়তো প্রজন্মের কারণে বা বয়সের কারণে বা সময়ের কারণে বা অবজারভেশনের মানে বৈশিষ্ট্যের কারণে হয়তো আলাদা, কিন্তু আমার সব সময় যে স্মৃতিতে খুব মা দুর্গার গানই আছে বা ভক্তিমূলক গানই আছে এরকম নয়। আমার কিন্তু মানে যাকে বলে হাইলি রোম্যান্টিক, আমরা একটা ইংরেজি দিয়েছিলাম, হাইলি রোম্যান্টিক বানিয়েছিলাম কিশোরকালে, এরকম একটা ইংরেজি বিদঘুটে, যে ভীষণ রোম্যান্টিক গান, যেটাতে আমরা কল্পনা করছি যে উত্তম কুমার, সুচিত্রা, বা আরেকটু পরে কল্পনা করছি সৌমিত্র চট্টোপাধ্যায় বা অপর্ণা সেন হাঁটছেন, আমিও হাঁটছি, মেলার দিকে যাচ্ছি, এবং আমার পাড়ার কেউ কেউ আমার সঙ্গে, কোনো তরুণ মানে যুবক বা কিশোর, তারাও হাঁটছেন, তারা সবাই, আমরা নাগরদোল্লাতেই চড়বো, এবং নাগরদোল্লাতেই আমাদের ওই পুজো পরিক্রমা ওটা শেষ হয়ে যাবে। আমাদের অত বেশি পুজো দেখার এক্সপিরিয়েন্সটা আমার ছিল না, আমার আগ্রহও ছিল না। তো এই যে গানের এই যে একটা রোম্যান্টিক ইমেজ তৈরি করতে পারতো তখনকার ছবিগুলো,
বিশেষ করে আমি যখন নাটক করতে আসি তখন নাটকে আলাদা পুজোর গান বলে আমি কিছু পাইনি। আর আমি মূলত গ্রুপ থিয়েটার করি, সেখানে আলাদাভাবে তো গান তুমি তো জানো সব থেকে ভালো, সেখানে আলাদাভাবে পুজোর গান বা পুজোর নাটক বলে কিছু হতো না। কিন্তু আমার কাছে ওই গানগুলো মানে ছবির গান, চলচ্চিত্রের গানের খুব একটা রোম্যান্টিক একটা পরিমণ্ডল তৈরি হয়ে যেত এই মেলা চত্বরে, পুজোর চত্বরে। অষ্টমীর দিন কিন্তু একটা রোমান্টিক ব্যাপার, সেইটা আমরা সবাই জানি, ফলে সেই রোম্যান্সটা কিন্তু মানে ঢুকে পড়লো। গল্পটা অষ্টমীতেই শেষ হয়ে যাবে এটা জানি, তাও ফলে ভীষণ একটা কি ঘটছে হ্যাঁ, এই একটা আমরা ব্যাপার। অষ্টমীর দিন এই পুজোর আড্ডা দিতে বসে আমরা কিন্তু সেই রোম্যান্সে শেষ পর্যন্ত ঢুকেই পড়লাম। তো আমি রঞ্জনদার কাছ থেকে জানতে চাইবো, এই পুজোর রোম্যান্স, পুজোয় প্রিয় মানুষটার সঙ্গে দেখা হওয়া বা অষ্টমীর দিন দেখা হওয়া, আপনার একটু অভিজ্ঞতা জানতে চাইবো। দর্শন তো অবশ্যই জানতে চাইবো, কিন্তু তার আগে একটু অভিজ্ঞতাটা জেনে নিই, তারপর দর্শন। দেখো, আমি একটা কথা বলি, পুজোর রোম্যান্সটা কিন্তু পুজোকে নিয়েই আমার জীবনে। কারণ আমি ভিড়টা পছন্দ করি না একেবারেই, এবং আমার কাছে রোম্যান্স হচ্ছে একবারে, যদি সত্যিকারের শব্দটার অর্থের মধ্যে যেতে চাও, তাহলে রোম্যান্সের মধ্যে দূরত্ব লুকিয়ে আছে। দূরত্ব ছাড়া কিন্তু রোম্যান্স হয় না। শেলি একটা অপূর্ব লাইন বলেছেন রোম্যান্স সম্পর্কে, সেটা হচ্ছে ডিজায়ার অফ দ্য মথ ফর দ্য স্টার। প্রজাপতি যখন আকাশে উড়ে একেবারে তারার দেশে যেতে চায়, কোনোদিন পারবে না, সেটাই তো রোম্যান্স তার। এবং সেই রোম্যান্টিকতার একটা উল্টো দিকও আছে, সেটা কোলরিচ দেখিয়েছিলেন। সেটা হচ্ছে যে আমি কিন্তু রোম্যান্সকে, ওয়ার্ডসওয়ার্থ বলেন, আমি রোম্যান্সকে একটা ড্যাফোডিলের মধ্যে দেখতে পাবো, কাছের ফুল, তাকে দূরের করে তুলবো। যেমন রবীন্দ্রনাথ বলছেন যে দুয়ার হইতে দুই পা ফেলিয়া একটা ধানের শীষের ওপরে শিশির বিন্দু, সেটা কি দেখা হয়েছে? সেটা যদি না দেখে থাকো তাহলে জগৎ দেখে কি করবে? তার মধ্যে রোম্যান্স আছে, কাছের কাছের রোম্যান্স। আর দূরের রোম্যান্স হচ্ছে এনশিয়েন্ট ম্যারিনার, অর্থাৎ সুপার ন্যাচারাল। তাকে ন্যাচারালের মধ্যে নিয়ে এসে বিশ্বাসযোগ্য করা হলো। সেটা করা হলো থ্রু উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ। ডিসবিলিফকে আমরা উইলিংলি সাসপেন্ড করে দিলাম, ঝুলিয়ে রাখলাম, করে আমি মনে করছি যে আমার পাশে সুচিত্রা সেন বসে আছে, হয়তো বসে আছেন অন্য কেউ, কিন্তু বসে আছেন এটা মনে করতে পারি। কিন্তু এবারে পুজোতে আমার রোম্যান্টিকতা একটা মনে আছে, সেটা হচ্ছে, সেটা আমি কোনোদিন ভুলিনি। আমাদের ওখানে রাজবাড়ি বলে একটা ব্যাপার আছে, দেবেদের বাড়ি পুজো হচ্ছে, তখন আমার বয়স 14 ওই অনেক ধূপ ধুনো দিয়ে জায়গাটা অন্ধকার হয়ে গেছে, প্রায় ঢাক বাজছে, অষ্টমী পুজোরই একদম যখন চরম অবস্থা, সন্ধ্যা লগ্নে। তো একজন সেখানে দাঁড়িয়ে আছেন, এমনি সাদা একটি হাতের শাড়ি পরে, লাল টিপ পরে। আমার সেই ছবিটা মনে পড়ে, সেটা দেখছি কিন্তু এই ধোঁয়াটার মধ্যে দিয়ে তাকে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে, সিনেমাটিক বিষয়। ইয়েস, একে স্পষ্ট, এই যে অস্পষ্টতা, এবং একটি রমণী, এবং তার বয়স হচ্ছে 18-19-এর মধ্যে। এই ছবিটা আমি আজও মনে রেখেছি। তার কাছে যেতে পারি, তার নাম কি জানি না, কিন্তু সে মাঝে মাঝে আমার স্বপ্নের মধ্যে আসে। আমার সে কবেকার আগেকার একটা ছবি, আমার মনে হয় কবেকার আগেকার, কিন্তু সে শুধু ছবি নয়, যারা করে আছে ভিড় আকাশেরও নীড়, তার মতন ছবি না, তার কিন্তু সেটা সত্য হয়ে আছে আমার জীবনে। সেই মুহূর্তটা আমার মনে হয় যে সেটা পুজোর রোমান্স। কিন্তু আর একটা গোলমাল আমার কাছে এই পূজার প্রতিমার মধ্যে ইনএক্সপ্লিকেবল চমে, আমার কাছে কেউ এতে এক্সপ্লেন করে বলে না। আমি বলি, যদি সেটা এক চালচিত্রর মধ্যে হয় তাহলে আরো ভালোভাবে বোঝা যায় যে দুর্গা যুদ্ধ করছেন, আর দুর্গার ছেলেমেয়েরা সেই যুদ্ধের দিকে একবারও তাকাচ্ছে না, ইনভলভ নয় তারা মায়ের যুদ্ধে। কেন? সরস্বতী তাকিয়ে আছে একদিকে, লক্ষ্মী তাকিয়ে যে একটা তীর নিয়েও সাহায্য করছে না ছেলেটা, আর গণেশ ভাবছি খাওয়ার কথা বা কিছু একটা, যে একটা পুরো সেপারেট ফ্যামিলি, মানে কেউ কারোর সঙ্গে কোনোভাবে যুক্ত নয়, আর একজন রমণী একা অসুরকে মারছে, ওরা সেদিকে দেখছেই না, এত উদাসীনতাই বা কেন? এইটা আমি বুঝতে পেরেছি।
ব্যাপারটা হচ্ছে দুর্গা আর উমা সব গুলে খেয়ে একাকার হয়ে গেছে এবং বিরাট গোলমালের ব্যাপার। দুর্গার তো বিয়েই হতে পারে না, দুর্গা তো একটা মহাশক্তি, তাকে জাগানো হলো এবং তার আবার বিয়ে হলো। কোথাও দুর্গার বিয়ের কথা আছে? তার আবার ছেলে মেয়ে হলো, এটা উমা, সে বাড়ি ফিরছে। আর কেন তখন তো ওই পুজো উপলক্ষী তো মেয়েরা বাড়ি ফিরতো সত্যি সত্যি, কদিকে কত দূরে দূরে সব বিয়ে হয়েছে, কেউ পালকিতে, কেউ নৌকোতে করে আসছে। এবং সেই যে সেপারেশন, সেই সেপারেশনটা তো এখন নেই। আমাদের একটা ভয়ঙ্কর ক্ষতি করেছে সেলফোন। সেটা হচ্ছে রোম্যান্টিকতাকে নষ্ট করে দিয়েছে, দূরত্বকে নষ্ট করে দিয়েছে, চিঠিকে নষ্ট করে দিয়েছে। সেপারেশন না হলে, বিরহ না হলে মিলনের কি আনন্দ? আমি সবসময় বলি বিরহেই সে রহে, মিলনে নয়। আমি এইখান থেকেই আহ, একটা প্রশ্ন, মানে এই কথার সূত্রেই একটা প্রশ্ন আমার দেবাশিসদার জন্য মাথায় এলো যে আহ, সত্যি তো শুধু ধর্মকে কেন্দ্র করে তো এই উৎসবটা নয়, আমাদের কাছে তো শুধু ধর্মীয় উৎসব হিসেবে এটা আসে না, এর এর একটা সামগ্রিকতা আছে এবং সেই সামগ্রিকতার মধ্যে ইনক্লুশন আছে। মানে আমি বলছি যে ধরা যেতে পারে যে আহ, আমাদের এখানে যেভাবে মূর্তি তৈরি করে পুজো হয়, আবার এই শহরেই বিভিন্ন কম করে 5-6 রকমের মূর্তির কিংবা তার থেকে বেশি রকমের মূর্তির কিন্তু ধরন আছে এবং সেগুলো সমানভাবে পূজিত হচ্ছে। এই যে ধর্ম এবং সংস্কৃতি এবং কালচার, এইটা যে কোথাও গিয়ে একটা মিশে গিয়ে একটা উৎসবের চেহারা নেওয়া, এইটাতে বাঙালি কিভাবে ঢুকে পড়লো, মানে কিভাবে এইটাকে একটা সবচেয়ে বড় উৎসব করে ফেললো? শুধু পুজো নয়, এটাকে একটা উৎসব করে ফেললো কি করে, মানে কখন কিভাবে এই রাস্তাটায় চলতে শুরু করলো বাঙালি? হ্যাঁ, প্রথমে আমি বলি রঞ্জনদার কথা শুনতে শুনতেই যে প্রতিমার গঠন নিয়ে, ছোটবেলা থেকে আমার একটা খুব প্রিয় চরিত্র কিন্তু অসুর। তার কারণ হচ্ছে, আমার মনে হয়েছিল যে আপনি যদি দুর্গা প্রতিমাটা দেখেন, দেখবেন দুর্গা দাঁড়িয়ে আছে একটা পা সিংহের ওপরে আর একটা পা অসুরের কাঁধের ওপর। ফলে অসুর যদি একটু নড়েচড়ে, দুর্গা কিন্তু পড়ে যাবে। ফলে অসুর আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র, শুধু ব্যালেন্সের জন্যে, তার হিংসার জন্য মোটেই নয়। ফলে এই ব্যাপারটা তো ছিলই। আর শুনুন, প্রথম দিকে আমি যেটা বলছিলাম যে ধর্ম থেকে এটা উৎসবে চলে এলো। এই উৎসবে যখন চলে আসছে, তখন কিন্তু এর সঙ্গে কি কি আসছে, বাঙালির সবচেয়ে প্রিয় জিনিসগুলো। একটা হচ্ছে গান, একটা হচ্ছে পুজোর সাহিত্য, পুজোর ফিল্ম সিনেমা, আর বাটার জুতো। আমাদের ছোটবেলাটা আমরা অপেক্ষা করতাম কবে দুপাতা জোড়া বিজ্ঞাপন থাকবে, এবং সেই বিজ্ঞাপনে দেখবেন। আর আরেকটা ব্যাপার ছিল, বাটার আমাদের প্রিয় মানে কোম্পানি, প্রিয় জুতো, কারণ বাটা ওই যে দেখবেন ওই বার অনুযায়ী তো দুর্গা ঠাকুর আসে, তো কখনো সিংহে, কখনো ঘোড়ার পিঠে, কখনো হাতি, ইত্যাদি ইত্যাদি। সেই অনুযায়ী ওরা মুখোশ করত। সেই মুখোশটা আমাদের জুতোটা চাইতো প্রধান ছিল ওই মুখোশটা, এবং যদি একটা বেশি পাওয়া যায় বন্ধুদের দিতেও পারবো। ফলে এই নিয়ে আমাদের উৎসবটা সব মিলে একটা উৎসব তৈরি হচ্ছে। আর একটা কি, দুর্গা ঠাকুর মূলত তো শস্যের পুজো, এবং যে সময়টাতে আসছে, দেখুন মোটামুটি বর্ষা কেটে যাচ্ছে, মোটামুটি মানে মাঠ থেকে ধান টান সব তোলা হয়ে যাচ্ছে, লোকের হাতে কিছু পয়সা আসছে, এবং সেই নিয়ে তারা আনন্দ করবে। উনি যেটা বললেন মেলা ছাড়া পুজো হয় না, তেমনি সাহিত্য, গান এবং ফিল্ম বা নাটক ছাড়া, তখনও কিন্তু নাটকের একটা ব্যাপার ছিল, আমার মনে আছে। পুজোর নির্দিষ্ট নাটকটা কমে আসছিল, নাটক করতাম কিন্তু নাটক অবশ্য একদম অবশ্য সেই নাটক। এবং সেটা যে সবসময় গ্রুপ থিয়েটার না, পাড়ায় পাড়ায় ওই পুজোর অনুষ্ঠান উপলক্ষে আলাদা করে নাটক করা, এবং সেইটাও ছিল, সেই অভ্যাসটাও ছিল। সেটা ছিল, কিন্তু সেটা ছিল কিন্তু বিজয়ার পর। তখন কিন্তু বিজয়া সম্মেলনী ভীষণ ইম্পর্ট্যান্ট একটা অনুষ্ঠান ছিল, এবং আমরা জানতাম ওই যে পুজোর গান বললেন না, তখন কটা বাড়িতে গ্রামাফোন রয়েছে। আমরা তো ওই রেকর্ডের দোকান আর পুজো প্যান্ডেলে আমরা ঠাকুর দেখতে দেখতে, আমার এখনো মনে আছে যে কিশোরের গান বাজছে, আমরা দাঁড়িয়ে গেলাম, মান্না হেমন্তর নতুন গান। এবং আমার
বড় হওয়াটা তো 60-এর দশকে, আর সেই সময় হচ্ছে শুধু গান নয়, গান সাহিত্য সব কিছু একদম মাথায় পৌঁছে গেছে। এবং আপনি ভাবুন সেই সময় যারা যে সমস্ত গান বেরোচ্ছে, ফলে বাঙালির কাছে পুজোটা শুধু পুজো নয়, শুধু ধর্ম নয়, সবকিছু মিলেই হ্যাঁ, একদম। আমি এবার একটা গান শুনি ময়ূরীদির কাছে, একটা গান শুনি, একটা নাটকের গান শুনি। আহ, আহ, আমি জানি না মানে গাইতে পারবো কিনা, গাইতে খুব ভালো লাগবে হয়তো। এই গানটা শোভাযাত্রা বলে একটা নাটকের, ওটা পুজোর নাটক না, এমনি নাটক যেমন লিখতেন। নাটকটা মনোজ মিত্রের, নির্দেশকও মনোজ মিত্র ছিল। এই গানটা হচ্ছে আমার না গাওয়া গান। আমি কখনো কোনো চরিত্র পছন্দ করিনি, আমাকে যেটা দেয়া হয়েছে আমি সেটাই করতাম। এই একটা চরিত্র আমি ওকে বলেছিলাম আমার এটা খুব পছন্দ, তো কিন্তু উনি বলেছিলেন যে তোমাকে এই চরিত্রে মানায় না। তো চিত্রা সেন গানটা গাইতেন, আর রীতা দত্ত চক্রবর্তী গানটা ধরতেন, মানে উনি শেষ করতেন আবার একটা জায়গায় ধরতেন। তো এই না গাওয়া গানটা আমি করছি। এই গান, এই নাটকটা লেখা এবং পরিচালনা, মনোজ মিত্র। হ্যাঁ, ঠিক আছে। তো এই ওনাকে আমি একবারই বলেছিলাম খুব শখ করে আমার এই চরিত্রটা পছন্দ। উনি হয়তো এর থেকে অনেক ইম্পর্টেন্ট চরিত্র আমায় দিয়েছেন, কিন্তু ওটা কেন জানি দিলেন না, হয়তো আমি পারতাম না বলে দিলেন না। সঠিকই করেছেন। তো সেই যাই হোক, ওই গানটায় খুব লোভ ছিল। গানটা ওনাকে জোগাড় করে দিয়েছিলেন খালেদ চৌধুরী মহাশয়। গানটা কার লেখা এটা কিন্তু আমি জানি না, বা জানলেও বলবো না, কারণ অনেকেই বলেন যে ওই গানটা লোকসঙ্গীত থেকে সংগৃহীত হয়েছে। গানটা ফসলের গানও হতে পারে, গানটা বৃষ্টির গানও হতে পারে। বলাই 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 রে, এত জলাইলো কোথা হতে রে হে, এত জলাইলো কোথা হতে। বলাই 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 রে, মেঘ জমেছে তরু মূলে, এ মেঘে ভাসাবে জলে। মেঘ জমেছে তরু মূলে, এ মেঘে ভাসাবে জলে। এত জলাইলো কোথা হতে রে হে, এত জলাইলো কোথা হতে। বলাই 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 রে, লাচ বিয়াঙিনার মাঝে ঘাঙুর ঘুঙুর কেমন বাজে। লাচ বিয়াঙিনার মাঝে ঘাঙুর ঘুঙুর কেমন বাজে। এত রসাইলো কোথা হতে রে হে, এত রসাইলো কোথা হতে। বলাই 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 রে। হ্যাঁ, জমে গেল আমাদের আড্ডাটা, কিন্তু দারুণ জমে গেল। হ্যাঁ, এইবার আরো সাহিত্যের প্রসঙ্গে আমি বলেছিলাম আমি একটা জায়গায় একটু আলোচনা করব আলাদা করে সাহিত্যের প্রসঙ্গে। আচ্ছা, এই শারদীয়া পত্রিকার যে রোমাঞ্চ, যে শারদীয়া পত্রিকাটা আসবে বাড়িতে একটা নির্দিষ্ট দিনে, সেটা আমার বাড়িতে একটা নিয়ম ছিল। আমার বাড়িতে শারদীয়া পত্রিকা মহালয়ার আগে খুলতে দেওয়া হতো না। সবগুলো এসে যেত আগে থেকে, সেটা তুলে রাখা হতো, এবং তারপর আমার জ্যাঠামশাই ছিলেন, তিনি পত্রিকাটা নামিয়ে দিতেন মহালয়ার দিন। সেই দিন থেকে আমরা আনন্দমেলা বা এই জাতীয় অন্যান্য যে সমস্ত পত্রিকা ছিল সেগুলো পড়তে পারতাম। তো এই রোমাঞ্চটা শুরু হলো কবে থেকে, যে এই সাহিত্য পত্রিকা যেটা শারদীয়ার হিসেবে বেরোবে এবং তাতে উপন্যাস গল্প থাকবে যেগুলো জন্য মানুষ অপেক্ষা করছে, এর ইতিহাসটা কিভাবে শুরু হলো? এটা বলা মুশকিল এই জন্য, পৃথিবীতে কিন্তু আর এরকম কোনো ধর্মের সঙ্গে সাহিত্যের যোগাযোগ আমি দেখিনি। এটা খুব মানে ইন্টারেস্টিং একটা জিনিস। ক্রিসমাসের গল্প বেরোচ্ছে, ক্রিসমাস ক্যারল টারল এসব ঠিক আছে, কিন্তু কোনো একটা উৎসবকে নিয়ে সাহিত্য রচনা হচ্ছে,
এটা বোধহয় শুধুমাত্র এই দুর্গা পুজোর এবং আমাদের এই পশ্চিমবঙ্গে এটা হয়েছে, আর কোথাও হয়েছে বলে আমার জানা নেই। এটা কিন্তু একটা অদ্ভুত জিনিস। এটা এখন আমিও তো জন্ম থেকেই প্রায় দেখছি, কিন্তু একটু বদলে বদলে গেছে। আমাদের সময় শুকতারা, শিশু সাথী এগুলো ছিল। আমি বড় হয়েছি 40-এর দশকে, মানে মানে অনেক বছর আগে। তারপরে এত পরিবর্তন দেখেছি। তারপরে একটু যখন বড় হলাম, হ্যাঁ সন্দেশ ছিল। তারপরে যখন বড় হলাম তখন অন্যান্যগুলো পড়তে আরম্ভ করলাম। এবং একটা আমি বলি, সত্যজিৎ রায় আসার পরে মানে এমন একটা ওইটে প্রথমেই পড়তে হবে, ফেলুদা কিংবা অন্যান্য যেগুলো লিখেছেন উনি, এবং সে তো অল্টারনেট করে লিখতেন। এবং এটার জন্যে কিন্তু সাগরময় ঘোষ একটা বিরাট অবদান রয়েছে। সাগরদাই কিন্তু তৈরি করলে, মানে সত্যজিৎকে বলে একবারে কমার্শিয়ালি, মানে বাণিজ্যিক সাহিত্যে নিয়ে এলেন ওকে, এবং সুপার সাকসেস ওখানে। আমার তো মনে হয় যে ছবির থেকেও বড় সাকসেসফুল, মানে অন্তত বেশি উপার্জন করেছেন যে সাহিত্য থেকেই, কোনো সন্দেহ নেই। তারপরে শরদিন্দু, খুব আমাদের শিবরাম চক্রবর্তী, আমাদের বিরাট টান ছিল পুজোতে শিবরাম কি লিখছে, সেসব কিন্তু চলে গেছে। তারপরে সুনীল দা এলেন, সমরেশ মজুমদার, সমরেশ বসু, এরা সব পরপর আমাদের চোখের সামনে ঘটেছে, এবং যেটাকে সাহিত্যের স্বর্ণযুগ বলি। আর একটা হচ্ছে পুজোর সিনেমা, এবং পুজোতে উত্তম সুচিত্রা থাকবেই। এবং উত্তম সুচিত্রা তো একদম আমাদের বয়সী, মানে আমাদের চোখের সামনে হয়েছে। মানে 50s-এ পথের পাঁচালীও হলো, আর 50s-এ অগ্নি পরীক্ষাও হলো, এবং এই দুটো খুব কাছাকাছি সময় ছবি। এবং এই দুজনকে আমরা দেখলাম। সুচিত্রা সেনের প্রেমে হাবুডুবু খেলাম, পরীক্ষার রেজাল্ট খারাপ হতে আরম্ভ করলো সুচিত্রা সেনের জন্যে। তারপরে সুচিত্রা সেনকে আমি 7 দিন 7খানা প্রেমপত্র লিখেছিলাম, ফুল দিয়েছিলাম, ফুল পাঠিয়েছিলাম, ফুল এবং প্রেমপত্র গৃহীত হয়েছিল, কিন্তু কোনো উত্তর আসেনি। কারণ তখন জেএস পত্রিকা বেরিয়েছে, জুনিয়র স্টেটসম্যান, ডেসমন্ড ডয়েক সেই পত্রিকার এডিটর, ইংরেজ। এখন আমাকে বলেছে, রজর ইউ হ্যাভ টু ডু আ স্টোরি অন সুচিত্রা সেন। আমি, ইউ ডোন্ট ওয়ান্ট মি টু রাইট দেন। তাই জন্যই আমাকে বলছে, সুচিত্রা সেন তো কাউকে দেন না ইন্টারভিউ, আমি কী করবো? তাই ভাবলাম যে প্রেম করলে ওদের দিতেও পারে। তারপরে হঠাৎ একটা ফোন এলো, তখন তো ল্যান্ড ফোন, মুনমুন ফোন করছি। ফোন করে বলছি, তুই মার সঙ্গে কী করছো বলো তো? আমি বলেছি প্রেম। তখন আমার সঙ্গে কী করছো তুমি? ওটাও প্রেম, কিন্তু ওরা কোনো ইন্টারভিউয়ের জন্য নয়। শোনো, মা কি বলেছে তোমাকে বলে দিই। কি বলেছে? বলেছে ওই রঞ্জন ভীষণ দুষ্টু, ও এমন সব প্রশ্ন করবে আমি উত্তর দেব না, ব্যক্তিগত প্রশ্ন করবে। আমি ওকে বলে দিস আমি কোনোদিন ওকে ইন্টারভিউ দেব না। ও কোনোদিন ইন্টারভিউ দেননি। শি ওয়াজ দি অনলি নাট আই কুডন্ট ক্র্যাক। কিন্তু আমি উত্তম কুমারকে এই পুজোর সময় ইন্টারভিউ করেছি, পুজোর শারদ সংখ্যা সেটা বেরিয়েছে, এরকম হয়েছে। সেটা একটা বড় ব্যাপার আমার কাছে অন্তত। এবং আর একটা কথা বলি যে দেখো, আমি মনে করি না যে এই পুজো সাহিত্য হচ্ছে বলি যে খুব বড় সাহিত্য হয়েছে, সেটাও একটা কারণ আছে। কারণ তুমি দেখবে বিদেশেতে যে সত্যি সত্যি সিরিয়াস রাইটার্স, তারা কিন্তু বছরে না 3 বছর 4 বছর অন্তর একটা লেখা লেখে, কিন্তু এত অর্থ পান যে তাতে 3-4 বছর তাদের চলে যায়। আমাদের তো পুজোর সময় মানে তেড়ে ফুড়ে সবাই লিখছেন, এবং একজন লোক 3টে উপন্যাস লিখছেন, এরকম হয়েছে। বাচ্চাদের জন্য লিখছেন, একটু বড়দের জন্য লিখছেন, আর একটু বড়দের জন্য লিখছেন, সুনীলদা নীল দুটো নামে লিখছেন। কি করে এত লিখছেন একটা মানুষ? তার লেখা কি করে ভালো হতে পারে আমি জানি না। রবীন্দ্রনাথ কি কখনো পুজোর লেখা লিখেছেন? এটা আমার একটা বড় প্রশ্ন। বোধহয় না। দেবাশিস দা, রবীন্দ্রনাথ কি পুজোর লিখেছেন লেখা পুজোর লিখেছেন? লেখা? একদম। আচ্ছা, শারদীয় আনন্দবাজারে বেরিয়েছে। আচ্ছা, আচ্ছা, না করিয়েছে মানে পুজো উনি কি উপলক্ষে নিজে ওটা না পুজো না, পুজো উপলক্ষে আর কি আর লিখবেন? ওনার তো সেই। কেউ পুজো উপলক্ষে লেখে না। সবাই লেখা শুরু করেই তো মার্চ, এপ্রিল, মে এই সময় থেকে লেখা শুরু করে না, আর কি। সেটা হচ্ছে, সেটা বেরোচ্ছে ঠিকই। শারদীয়ার হ্যাঁ, সংখ্যায়। সেটা হয়তো হতেই পারে। না, এটা করেছেন। একটা কথা বলি
দেবেন্দ্রনাথ কিন্তু কখনো পুজোর সময় বাড়ি থাকতেন না, পালিয়ে যেতেন। কারণ ওদের একটা অংশে তো পুজো হতো, অবন ঠাকুরের অংশেতে পুজো হতো। আচ্ছা। হ্যাঁ, এবং সবাই ব্রাহ্ম হননি। এবং দেবেন্দ্রনাথ তো রিভোল্ট করে, মানে নারায়ণ শিলাকে অস্বীকার করে রবীন্দ্রনাথের নামকরণ হয়েছিল। কিভাবে নামকরণ হয়েছিল বলতে পারি কি? হ্যাঁ, নিশ্চয়ই। বলছুন, একদিকে দাঁড়িয়ে গেল পুরোহিতরা, বললো আপনি এটা কি করছেন? নারায়ণ শিলা না হলে নামকরণ হতে পারে না হিন্দুর। বললো আমি তাহলে হিন্দু নই, আমি দেখাচ্ছি কি করে নামকরণ হবে। এটা পিড়ে নিয়ে এসো। পিড়ে নিয়ে আসা হলো, আলপনা দেওয়া। বললে পিড়ের চারপাশে গর্ত করা হলো, গর্ত করতে বললেন, এবং ইয়ে করা হলো, ওই বাতি রাখা হলো, গর্তগুলোর মধ্যে আগুন জ্বেলে দেওয়া হলো। এটার ওপরে ওই শিখার আলোটা পড়ছে, সেখানে উনি রক্তচন্দনে লিখলেন রবীন্দ্রনাথ। আচ্ছা। আহা। এবং গায়ে কাঁটা এবং দেয়। অসামান্য নামকরণ। বললে আমি বলে গেলাম, তারপরেই তোমাকে নিয়ে গেলেন, ও নামকরণ হয়ে গেল। তারপরে যখন পৈতের পরই ওকে নিয়ে গেলেন হিমালয়। আর কোনো সন্তানকে নিয়ে যাননি উনি, ওকে নিয়ে গিয়েছিলেন, গিয়ে শুধু বলেছিলেন ওই রকম বড় হতে হবে, হিমালয়ের দিকে তাকিয়ে একা নিঃসঙ্গ আকাশ স্পর্শ করতে হবে। অসাধারণ, অসাধারণ, সত্যি। আমি রঞ্জনদার উত্তম কুমারের ইন্টারভিউ নিয়ে আমার মনে পড়ে গেল আর কি, এখনো মনে আছে। সেটা হচ্ছে রঞ্জনদা জিজ্ঞেস করেছিলেন উত্তম কুমারকে যে আপনার প্রিয় খাবার কি, তো উত্তম কুমার উত্তর দিয়েছিলেন চিংড়ি মাছ আর চুমু। আমি একটা জিনিস, এই সম্পাদকীয় দপ্তরের খুব ব্যস্ততা থাকে এই সময়টায় সাধারণত। ও, এবং লেখকদের প্রথম কথা, লেখকদের তাড়া দেওয়ার একটা, তাগাদা দেওয়ার একটা জিনিস থাকে যে লেখাটা দিন, এবং দ্বিতীয়ত সম্পাদকীয় দপ্তরে দিনরাত সেই সময় কাজ হচ্ছে। তো এই যে শারদীয়া সংখ্যা তৈরি হওয়া এবং লেখা আসা এবং ইন্টারভিউ করা, এই অভিজ্ঞতা তো কিছুটা আপনার, কিছু কিছু অংশতে আপনার আছে। হ্যাঁ, অবশ্যই আছে। হ্যাঁ, সেইটা আমি একটু শুনতে চাই, মানে এই পদ্ধতিটা ঠিক কিরকম ছিল, মানে কতটা এক্সাইটিং ছিল, এবং পত্রিকাটা বেরোনোর আগে কিরকম একটা যুদ্ধকালীন তৎপরতায় কাজ হতো এই সবটা। না, প্রথম হচ্ছে যে এটা আমি একটু রঞ্জনদার থেকেও শুনবো, এই একই বিষয়। হ্যাঁ, তখন আজকালে তো এক একজনকে দায়িত্ব দিয়ে দেওয়া হতো যিনি সম্পাদনা করবেন, এবং লেখার তাগাদা তো অবশ্যই আসতো, কিন্তু শুধু তো লেখাটা চলে এলো এবং তারপরে সেটা ইলাস্ট্রেশন করা, সেই যে দায়িত্বগুলো দিয়ে দেওয়া, এবং ছবি থাকলে ছবি জোগাড়ের ব্যাপার, এটা এটা বেশ কাজের মানে এবং সময় সাপেক্ষ, এবং সেটা খুব দুশ্চিন্তা থাকতো। এবং অনেক লেখক রয়েছেন যারা নিজেরা প্রুফ দেখতে চাইতেন, এবং ফলে সেই প্রুফ দেওয়া এবং তাদের কাছ থেকে আবার ফেরত আনা, এটা একটা ভয়ঙ্কর কাণ্ড হতো। এবং আমি দেখেছি যে এমন সময় গেছে, আমি লাইব্রেরিতে বসতাম, মনোজবাবু লাইব্রেরিতে বসে ওই প্রুফ কারণ ওনাকে বাড়িতে পাঠালে ওর দেরি হতো, মানে ফেরত পেতে দেরি হতো, লাইব্রেরিতে বসে উনি ফাইনাল প্রুফ দেখছেন। এবং অনেককে দেখেছি আমি ওইখানে, কারণ লাইব্রেরিতে বসলে একটু নিশ্চিন্তে কাজটা করা যাবে। ফলে এ একটা বিরাট ব্যাপার ছিল। আর একটা জিনিস ছিল যেটা তখন ভীষণ কৌতূহলের ব্যাপার ছিল, একমাত্র আমাদের কাগজে শুভশঙ্কর ভট্টাচার্য বলে একজন ছিল, সে তার সঙ্গে বিভিন্ন বিখ্যাত লেখকদের জানাশোনা ছিল। আমাদের একটি স্টোরি হতো পুজোর মহালয়ার পরেই, সেটা হচ্ছে কে কি উপন্যাস লিখছেন তার বিষয় কি, সেটা আলাদা করে খবর হতো। আচ্ছা। এবং দু কিস্তিতে হতো। ফলে সেইটার দিকে কিন্তু সেইটার জন্য অনেকে অপেক্ষা করতেন। আর একটা যেটা বলি যে দেখুন, এই যে রঞ্জনদা বা আমরা কিন্তু শারদীয়া, আজকাল, দেশ, আনন্দবাজার, আনন্দমেলা এইটা পড়ি, কিন্তু এর বাইরে কিন্তু আরেকটা জগৎ আছে, সেটা হচ্ছে প্রসাদ, উল্টোরথ সিনেমা জগৎ। এবং সে যে কি বিক্রি সে ভাবা যায় না। এবং আরেকটা পত্রিকা যেটা আমরা আর কি, যারা একটু নিজেদের একটু কি বলবো, একটু ইন্টেলেকচুয়াল ভাবি, তারা ছুঁতাম না, কিন্তু সবচেয়ে বেশি বিক্রি হতো সেটা। এবং 24 পরগনা, মেদিনীপুরে কুলিরা ওই ঝুড়িতে মাথায় করে সেই পত্রিকা বিলি করতে যেত, সেটা হচ্ছে নবকল্লোল। বিরাট বিক্রি হতো, কিন্তু আমরা দেখতাম না। এবং আর বিশেষ করে প্রসাদ, উল্টোরথ সিনেমা জগৎ। এবং এমনও দেখেছি যে সিনেমা জগতে কারা লিখছে, সন্তোষ ঘোষ, সাগরময় ঘোষ,
পূর্ণেন্দু পত্রী, সুনীল গাঙ্গুলি, এরা লিখছেন সিনেমা জগতে, আর তার আর্ট ডিরেক্টর হচ্ছে পূর্ণেন্দু পত্রী। ফলে এই পত্রিকাগুলো আমরা সেইভাবে ইতিহাস রাখিনি এবং এখন কোথাও পাওয়াও যাবে না, কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। মানে শারদীয়ার সাহিত্য বললে এই পত্রিকাগুলোর কথা বলতে হবেই। হবেই। হ্যাঁ, হ্যাঁ। আমি একটু ওই সম্পাদকীয় দপ্তরের কোনো ঘটনা, কোনো ইতিহাস, কোনো কিছু যদি মনে পড়ে, বা সেই যে পদ্ধতিতে কাজ হতো, লেখা চাইতে গেছেন, হয়তো কোনো লেখক শেষ মুহূর্তে দিতে দেরি করছেন, দেননি, বা এরকম কিছু ঘটনা, যদি কিছু কিছু যদি প্রক্রিয়াটা সম্পর্কে যদি একটু বলেন। প্রক্রিয়াটা হচ্ছে মানে প্রচন্ড কাজের পরে, সেটা বলবো, সেটা বলা বোধহয় ভালো। কাজে একটা হতো কি, ভীষণ টেনশন। যেমন বুদ্ধদেব গুহর যদি লেখা নিয়েছো, প্রতি মুহূর্তে উনি পরিবর্তন করবেন, এবং ওই সেই ভাঙা সিঁড়ি দিয়ে, মানে অফিসের সিঁড়ি দিয়ে উঠতে হতো, বাড়ির সিঁড়ি না, বাড়ির সিঁড়ি দুর্ধর্ষ, লিফট, কিন্তু একটা অফিসে ভাঙা সিঁড়ি ছিল, অন্ধকার সেটা। এবং সেখানে আমার মনে ওটা বোধ হয় যারা যারা আত্মহত্যা করেছে অনেকে ওখানেই বোধ হয় করেছে, আমার মনে হয়। এবং বুদ্ধদেব গুহ ডেকে পাঠাবে, ডেকে পাঠিয়ে রঞ্জন, এখানে বুঝতে পেরেছো, এখানে আমি একটু পরিবর্তন করেছি, সেই পরিবর্তনটা তুই পড়তেই পারবে না, এখান দিয়ে গিয়ে একটা জায়গায় গোল পাকিয়েছেন, সেই গোল থেকে আবার নেমে এসে আর এক জায়গায় চলে গেছেন, সেটা বিভৎস ব্যাপার, আর সেটা শেষ মুহূর্তে। আর তখন একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, তখন তো সেই অ আ ক খ সব আলাদা আলাদা রাখা হতো অক্ষরগুলো, সেগুলো খুঁজে খুঁজে বার করতে। এইবারে বুদ্ধদেব বসু প্রুফ দেখা হচ্ছে, বুঝেছো? তো বুদ্ধদেব বসু, আমি নিজে প্রুফ দেখেছি, নিয়ে গেছি, একটু একটু করে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়ছেন, উত্তেজনা, আমি এত ভালো দেখেছি, তাহলে মানে বোধহয় কোনো ভুল নেই। আমাকে বলছে, তুমি তো সর্বনাশ ঘটিয়ে এনেছো। কেন? তুমি তুমি কোলনের জায়গায় বিসর্গ ব্যবহার করেছো। ভাবা যাবে না। আচ্ছা শোনো, তারপরে ধরো করে লিখেছেন উনি, করে ক, তারপরে উপরে একটা এরকম দিতে হবে কমা, তারপরে আবার রয়েকার, সেগুলো, হ্যাঁ হ্যাঁ। আজ কি খেপে যেত যারা মানে যারা কম্পোজ করছে, বুঝছে, দিচ্ছেন তো 20 টাকা করে, হ্যাঁ, আর আপনি অর্ডার করছেন 100 টাকা ইয়ে করছেন, হ্যাঁ। এইরকম মানে বুদ্ধদেব বসুর প্রুফ দেখা একটা ভয়ঙ্কর ছিল। কিন্তু ওকে বারবার দেখাতে হতো, এই পুজোর সময়তেই উনি কিন্তু সব জায়গায়, উনি উল্টোতে উপন্যাস লিখেছেন, গোলাপ কেন কালো বোধহয় ওই রকম একটা জায়গায় বেরিয়েছে, তাই না? হ্যাঁ, একদম। এবং অরণ্যের দিন রাত্রি প্রসাদে বেরিয়েছে। মানে কি সিরিয়াস লেখা উল্টোরথে বেরোচ্ছে। আর উল্টোরথ সব সব কিন্তু কালার ম্যাগাজিন, একটা লাল আর একটা নীল, লাল ছবি কিংবা নীল ছবি, ওইটা হচ্ছে কালার। কিন্তু সুচিত্রা সেন আর উত্তম কুমার আছে না, কিন্তু মানে ওদের ছবি দেখলেই তো হয়ে গেল বিক্রি। না, হ্যাঁ। আমি এই, হ্যাঁ বলুন। না না, একটা কি বলতেই যাচ্ছিলাম, না সে বললাম তো, এই মানে এই প্রুফ দেখার ব্যাপারটাই বললাম। হ্যাঁ, হ্যাঁ, ও, একটা বলি, এটা ইন্টারেস্টিং। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। এটা কিন্তু একদম অন্য, পুজো নয়, পুজো নয়, মানুষ পুজো। আচ্ছা, যেহেতু পুজো তো, হ্যাঁ, হ্যাঁ, বটে। অমর্ত্য সেন নোবেল প্রাইজ পেয়েছে, হ্যাঁ, বেরিয়েছে, তো লেখা টেখা সব হয়ে গেছে। এবারে আমি সেদিন তারপরে আমি শুনিখানায় গেছি সন্ধেবেলা, সেটা হচ্ছে ওই সভা, মেট্রোর হ্যাঁ, পেছনে, বুঝতে পেরেছি। সেখানে কোনো মহিলা যেতে পারে। হ্যাঁ, হ্যাঁ, তো আমি বসেছি একটা টেবিলে গিয়ে, টেবিলটা ভাগ করতে হয়, 3 জন বসে অলরেডি খাচ্ছেন, আমি গিয়ে সেখানে বসেছি। এটা খুব ইন্টারেস্টিং, যদিও পুজোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু অমর্ত্য পুজোর সঙ্গে তো আছে। তো ওদের মধ্যে কিছু কথা হচ্ছিল, বলে এই তো ইনি এসেছেন, খানিক বলবে, একটাকে নোবেল প্রাইজ পেয়েছে আজকে, একজন বলছেন ওদের মধ্যে, কে বলো তো নোবেল প্রাইজটা পেল? তখন আর একজন বলছে, কে আবার পেয়েছে? নোবেল প্রাইজ রবীন্দ্র ঠাকুর পেয়েছে। তখন থেকে তো আপনি বলেই যাচ্ছেন, আমিও তো বলছি রবি ঠাকুর পেয়েছে। তখন আর একজন বলছে, এই বাংলাটা আমি কোনোদিন ভুলবো না, আমাকে দেখিয়ে, ইনি টাটকা এসেছেন, ইনি বলতে পারবেন। তো আমাকে জিজ্ঞেস করেছে যে কে নোবেল প্রাইজ পেয়েছেন বলুন তো। অমর্ত্য সেন পেয়েছেন।
এইমাত্র খবর এসেছে। এবার যিনি এখনো কথা বলেননি, তিনি শটাং দাঁড়িয়ে উঠলেন। সে কি, আমাদের অমর্ত্য নোবেল প্রাইজ পেল, আমাকে জানালো না। বলি ধপাস করে বসে পড়লেন। বলে কি করেই বা জানাবে, আমি তো তখন ট্রানজিটে ছিলাম, মানে আসছিল রাজধানী। আর তখন তো এসব ফোন আসে, ফোন টোন আসেনি। হ্যাঁ, এই ম্যাডাম ইন্টারেস্টিং, চমৎকার। মানে হ্যাঁ, মানে সত্যি, মানে একজন বাঙালি, হ্যাঁ, তাকে পুজো করা হচ্ছে, অমর্ত্য সত্যি নোবেল প্রাইজ হ্যাঁ, পেয়েছেন। হ্যাঁ, হ্যাঁ। আর গুলিয়ে গেছে, মানে রবীন্দ্রনাথ পেয়েছেন, তারপরেও কে কে পেয়েছে পেয়েছিস? বলছে না কেন এরা? হ্যাঁ, আর তখন এত তো খবর এবং- আসার এত দ্রুত আসতো না, ইন্টারনেট ছিল না, কিছুই ছিল না। এবং এই টাটকা, টাটকা টাটকা এসেছে, এই বাংলা মানে ভাবা যায় না। আমি না, আমি আর একটা হ্যাঁ। কথা বলি রঞ্জনদার ওইতে, যে বুদ্ধদেব গুহ যেভাবে পাণ্ডুলিপি তৈরি করতেন, আর একজন ভদ্রলোক তিনি কিন্তু প্রত্যেকটা উপন্যাস 3 বার করে লিখতেন। আচ্ছা, হ্যাঁ, প্রথমে একবার লিখে নিলেন সেটা লং হ্যান্ডে, তারপর সেটাকে ফেয়ার করলেন, কিন্তু প্রেসে যেটা দেওয়া হবে সেটা কিন্তু আবার কপি করলেন, তাতে কোনো কাটাকুটি থাকতো না। সেটা সত্যজিৎ রায়। আচ্ছা। হ্যাঁ, এক। আর 2 নম্বর যে যার কথা বলছি, তার উপন্যাসের মধ্যে অবশ্যই কিছু কিছু যৌনতা সংক্রান্ত শব্দ বা বাক্য থাকতো। হুম। এবং আমার মনে আছে তখন সুব্রত সেনগুপ্ত আমাদের শারদীয়াটা দেখেন, আজকাল শারদীয়া সংখ্যা, তা সুব্রতদা গিয়ে সম্পাদককে, অশোক দাশগুপ্তকে গিয়ে বলেছে যে এটা সবার পড়ার জন্য এরম থাকবে, এটা কি কিছু ঠিক হচ্ছে? তা আমি কেটে দিচ্ছি। বলছে না না, আপনি কিছু করবেন না, আমি সন্দীপনদার সঙ্গে কথা বলে নেবো। তো উনি যথারীতি কেটেছেন, এবং সন্দীপনদা প্রুফ দেখার সময় দেখেছেন যে কাটা, সেটাকে আবার ঠিক করেছেন, করে ওপরে উপন্যাসের প্রথম পাতার ওপরে বাঁদিকে গোল করে লিখে দিয়েছেন যে আমার এই উপন্যাসে যিনি একটি শব্দ কাটবেন তার হাতে কুষ্ঠ হবে। চমৎকার, চমৎকার, চমৎকার গল্প। আমি একটু পুজোর সময়ের নাটকের কথা জানতে চাই, মানে পুজোর দিন এবারও আপনার অভিনয় আছে, পুজোর সময়, পুজোর আশেপাশেই। হ্যাঁ, আমি যখন প্রথম থিয়েটার করতে যাই তখন কত সাল, আমি এমএ পাশ করার পরে যাই, 94 95, 94 এমএ করি, 95। তখন কিন্তু আমাদের প্রথম এবং দীর্ঘকাল 25 বছর আমি যে দলটিতে অভিনয় করি সেটা সুন্দরম ছিল। এবং যেহেতু ওই দলের নির্দেশক মনোজ মিত্র, এবং তিনি তখন চলচ্চিত্রের একজন বিখ্যাত অভিনেতা, থিয়েটার খুব বেশি পুজোতে যে শো পেত, গ্রুপ থিয়েটার, এটা কিন্তু নয়। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে, বা ওনারাও বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি, কিন্তু ওনার ওই চলচ্চিত্রে ওনার যে খ্যাতি, সেটার জন্য ওনার দলের শোটা অনেক বেশি হতো। মানে আমি কিন্তু অন্য দলগুলোকে কিছু ডিসক্রেডিট করছি এরকম না, অনেক ভালো হ্যাঁ, ঠিক, থিয়েটার, ঠিক, ঠিক। সুন্দরমের চেয়েও ওই সময় অনেক অনেক দল ভালো ভালো থিয়েটার করেছেন, ভালো নাটকও লেখা হয়েছে, অন্য নাট্যকাররা লিখেছেন। কিন্তু ওনার ক্ষেত্রে এই সুবিধাটা, বা ওনার ওই খ্যাতি বা ওনার ওই প্রতিভা, আকাশ ছোঁয়া একটা প্রতিভা, ব্যক্তি প্রতিভা কিন্তু, তো সেই কারণে আমাদের দল অনেক বেশি ফেসিলিটি পেত সুন্দরম। তখন আমরা অনেক গ্রামে, কিন্তু পুজোর সময় আমাদের অনেক প্রত্যন্ত গ্রাম, যেটাকে এখন খুব ইংরাজি করে কায়দা করে একটা চর্চা হচ্ছে 88 থেকে, সাবঅল্টার্ন স্টাডিজ, হ্যাঁ, আমাদের মাস্টারমশাই করেছিলেন রণজিৎ গুহ, তারপরে সেটা এখন চলছে। কিন্তু এই যে গ্রামে গিয়ে থিয়েটার করা, যেহেতু উনি খুব কৃষকদের, মানে নির্দেশকের কথা মতোই তো গ্রুপ থিয়েটার তখনও চলতো, এখনো চলে, যেহেতু উনি কৃষকদের কথা বলতেন বারবার নাটকে, এবং আমাদের পরিবারও কাজের সঙ্গেই যুক্ত ছিল বাংলাদেশে। আমার ঠাকুরদা হয়তো সরকারি বড় চাকরি করতেন, কিন্তু অন্য অনেক আছেন শরিক যারা কৃষিকাজ করতেন। সুতরাং মনোজ মিত্র অনেক বেশি কৃষকদের ছিলেন, অনেক বেশি ওদের কথা বলতে ভালোবাসতেন, ফসলের কথা, ফসলের গল্প, এগুলো ভালোবাসতেন। তো এখন এই যে ভালোবাসা, এইটা দলের মননটাও তৈরি করে দিচ্ছিল যে আমরা প্রত্যন্ত গ্রাম হলেও আমরা সেখানে গিয়ে থিয়েটারটা করব এবং ওদেরকে পুজোর আনন্দটা দেব। কারণ শহরের পুজোতে যে বিলাস, যে জাঁকজমক,
যেমন দেবাশিস বাবু বলছেন, অনেক বিখ্যাত শিল্পীরা এসে করছেন। আমাদের যে মনন, যে আমরা এটার সঙ্গে তুলনা করছি, ওই মূর্তির সঙ্গে ওই প্যান্ডেলের তুলনা করছি, পুজোর সাহিত্য নিয়ে তুলনা করছি, এগুলো কিন্তু গ্রামে হতো না। পুজো, উৎসব, ধর্ম, দুর্গাপুজো যাই হোক না কেন, গ্রাম শহরের বিভাজন চিরকাল ইতিহাসে ছিল। এবং গ্রাম শহরের বিভাজন অর্থনীতিতে যেমন আছে, অর্থনৈতিক অসাম্য দিয়ে যেমন বোঝা যায়, তেমনি এগুলো দিয়েও বোঝা যায়। পুরোটাই কিন্তু ওই বিলাস ব্যসনে যায়নি। ফলে ওদের কাছে আনন্দের বিষয় ওখানে ছিল কেমন হতো সেই এই পুজোর সময় গিয়ে? থিয়েটারটা। কোথায় আমরা কোথায় যেতাম, গেছিলেন? বেশি হতো সাজানো বাগান, বেশি হতো অনেক যেগুলোতে একটু গান টান মজা টজা থাকতো। আমরা বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমানের অনেক জায়গায় আমরা আচ্ছা। মানে এবং সেই সময় থিয়েটারে পুজো পুজো গেছি। উপলক্ষে মানুষ ওভাবে জড়ো হ্যাঁ, হয়ে থিয়েটার যেমন দেখছেন। আমরা এইটাও বলেছি যে মানে আমরা গিয়ে জিজ্ঞেস করছি যে টয়লেটটা কোথায়। হ্যাঁ, তখন তো পুরো উচ্চারণ করতে পারি না, গ্রামে গিয়ে একটু অন্যরকম ভাবে নতুন নাটকে নেমেছি। হ্যাঁ, তো একটা কায়দা আছে না, পারি না পারি কায়দা তো বাঙালি ভালোই রপ্ত করেছে। তো যাই হোক, আমি গিয়ে বলছি টয়লেট কোথায় কোথায়, তখন আমাকে উনি বলেছিলেন যে আম, তুমি গ্রামে এসেছো, থিয়েটার করতে এসেছো, এখানে পুজোতেও টয়লেটটা মাঠ, এখানে তার প্রাত্যহিক জীবনেও টয়লেটটা মাঠ। এইটা তুমি জেনে নিয়ে থিয়েটারটা করো, সেটা পুজোর থিয়েটার করো আর সেটা এমনি থিয়েটার করো। তো ওখানেই আমরা একবার নবমীতে থিয়েটার করতে গিয়েছিলাম সন্ধেবেলা। তো সেখানে ছিল, তারপরে আমি খুব এনজয় করতাম, কেন কি আমার কাছে পুজোটা না ভীষণ প্রকৃতি, যেটা আলোচনাটা মানে হয়নি, আমার খুব বলতে উসখুস করছিলাম। আমার কাছে প্রকৃতি মানে আমার ঠাকুরদাও যেহেতু ফিলসফির, বাবাও তাই ছিলেন, ওই যখনই পুজো আসবে বলতেন, তখনই ওরা বলতেন দেখো তোমাদের তিনটে মাঠ, তোমার কিন্তু সেই বাচ্চা মাঠ, ভাই মাঠ, মা মাঠ, তিনটে মাঠেই কিন্তু কাশফুল হয়েছে। তুমি দেখতে পাচ্ছ তো তোমার রোদটা পরিবর্তিত হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ তো মেঘগুলো কখনো হরিণ, কখনো গরু, কখনো গাধা, কখনো পাখি হয়ে যাচ্ছে। এরকম কিন্তু মেঘের অপার ক্ষমতা, মেঘ বৃষ্টি দেবে, ফসল আসবে, তাতে মানুষের খাদ্য হবে। এইটা ছিল ওদের কাছে পুজোর মূল মন্ত্র। ফলে এইটা আমি খুব লক্ষ্য করতাম, আর সেটা গ্রামে গিয়ে ভীষণ দেখতাম, পুজোর অপূর্ব প্রকৃতি হয়ে যেত, কাশ বন হতো। সন্ধেবেলায় শুধু আমার যাবতীয় রোম্যান্টিক ব্যাপার কেটে গিয়ে একটা সন্দেহ দেখা দিল পুরুলিয়ায়। আমি তখন বললাম হ্যাঁ, মেদিনীপুরের গ্রামে। আমি তখন বললাম আচ্ছা এখানে খুব মশা টশা আছে, তাহলে একটা যদি কিছু দেন মলম টলম। তখন তো এত কিছু ছিল না। ওরা বললো না না, মশা টশা একদম নেই, শুধু একটু চন্দ্রবোড়া আছে, একটু দেখে শুনে যাবেন। এই রকম। তো সেই এই হচ্ছে আমাদের পুজোর থিয়েটার। আর একটা তথ্যগতভাবে দিই, গ্রুপ থিয়েটারের মধ্যে 3-4টে দল মিলে একবার রঙ্গনাটা পুনরুদ্ধার করার চেষ্টা করেছিল, রঙ্গনার থিয়েটার ঐতিহ্যটা। তার মধ্যে ছিলেন শায়ক, তার মধ্যে ছিল অন্য থিয়েটার, এবং তার মধ্যে ছিল সুন্দরম। তারা ওই গোটা পুজোতে যেরকম আগে পেশাদারি রঙ্গমঞ্চে পুজো স্পেশাল শো হতো, শিবরাত্রি স্পেশাল শো হতো, ইতিহাসের বই দেখলে ওই হোল নাইট, তো এরা হোল নাইট করেনি, কিন্তু আমরা হোল নাইট রিহার্সাল দিতাম, সপ্তমীর ভোরে ফিরতাম। আর ওই তখন 3টে নাটকের ওরা শো করেছিলেন। তখন গণেশ মুখোপাধ্যায় ছিলেন রঙ্গনা। সেটা খুব বেশি মানে ঐতিহ্য ফেরানো যায়নি আর কি সেটা। আমরা অনেকগুলো দিক ছুঁয়ে ছুঁয়ে যেতে পারলাম, একেবারে সংস্কৃতির পরিবর্তন থেকে শুরু করে সাহিত্য, গান হয়ে থিয়েটার, সমস্ত জায়গায়। আমরা একবার শেষের দিকে চলে এসেছি আলোচনায়। আমি একটু জানতে চাইবো সকলের কাছ থেকেই, এক এক করে সবার কাছ থেকে, যে এখন আহ, যা দেখি আমরা চারিদিকে, হয়তো এটা একটু সিরিয়াস হবে আলোচনাটা, কিন্তু তবু এই প্রশ্নটা আমার জানতে ইচ্ছে করে সবার কাছ থেকেই। এখন হয়তো ধর্ম দিয়ে আলাদা করা হয় মানুষকে, তাই নিয়ে লড়াই হয়, আগেও হতো। ইতিহাসে সবচেয়ে বড় বড় যুদ্ধগুলো তাই নিয়েই হয়েছে। কিন্তু আমার পাশের মানুষটি অন্য ধর্মের হতে পারেন, ওই পাশের মানুষটি অন্য ধর্মের হতে পারেন, কিন্তু তারা একসঙ্গে পুজোর মণ্ডপে এসে বসবেন না বা বসছেন না।
এরকমটা আমরা কখনো দেখিনি, অন্তত আমি দেখিনি আমার স্কুল জীবন বা পরবর্তীতে। কোথাও গিয়ে কি সেই স্পিরিটটা, সেই জায়গাটা, সেই একসাথে থাকা এবং একসাথে বেঁচে ওঠা, যেটা আমি তখন বলছিলাম যে ধর্ম ছাড়িয়ে এটা একটা উৎসবে চলে এসেছে, সেইটা কি কোথাও গিয়ে একটু শক্তি হারাচ্ছে? কোথাও কি আমরা একটু একা হয়ে যাচ্ছি, আলাদা হয়ে যাচ্ছি? আলাদা তো মানে আধুনিকতা মানে কিন্তু একটু, যে কোনো আধুনিকতা, নিঃসঙ্গতাও। আহ, আমাদের পারিবারিক স্ট্রাকচারগুলো বদলে গেছে। আমরা তো আর যৌথ পরিবারে থাকি না। এখন ছেলেমেয়েরা অনেক নিঃসঙ্গতার মধ্যে বড় হয়, যেটা আবার আমরা হইনি সেই সময়। এবং এবং ইকোনমিটাও এমন হচ্ছে, ভীষণ সেপারেশন। ধরো একটা 20 তলা বাড়ি উঠছে, তার নিচে কিন্তু বস্তিও আছে। এটা তো আমাদের পাড়ায় দেখছে, আলবানা বলে একটা বিশাল বড় লোকদের জায়গা হয়েছে, এবং তার নিচেই খুব দরিদ্র মানুষের বসবাস। এই সেপারেশন লাইনটা আছে। কিন্তু আমি বরং একটা অন্য কথা বলি, যেটা পুজোর সাহস, সেটা আমার চোখের সামনে দেখলাম। আমাদের পাড়ায় একজন বৌদি এলো, বুঝলে, আমাদের তখন 13-14 বছর বয়স। বৌদিকে প্রথম দেখলাম ট্রান্সপারেন্ট শাড়ি পরতে, তার নাম দিলাম ট্রান্সপারেন্ট বৌদি। এবং এইখানে সবাই ধর্ম ভুলে গেল ভাই, যে যার মতো সবাই ট্রান্সপারেন্টের দিকে তাকিয়ে আছে। ওই একজন বৌদি যেই বেরোলো না, আমরা পালে পালে বেরিয়ে পড়লাম বৌদিকে দেখার জন্যে। পুজোর সাহস, পুজোর ট্রান্সপারেন্সি এবং পুজোর মিলন, সবাই সেখানে ধর্মের বিচার ছিল না। আমি এবার দেবাশিসদার কাছে যাবো, এরকম করে একটা সাহসের গল্প শুনতে চাই। না, গল্প বলছি, কিন্তু তার আগে যেটা বলি, দেখুন এই ধর্মটা বাঙালিদের মধ্যে বিভেদটা কখনো ছিল না, এবং বাঙালি জীবন এবং যাপন চর্চায় মুসলমানদের বাদ দিয়ে কিছু হয় না। কারণ আমাদের পোশাক কি ছিল? সেলাইহীন পোশাক, যেটা দেখবেন আমাদের ধর্মীয় অনুষ্ঠানে যেটা পড়তে হয়, এই সেলাইটা এলো মুসলমানদের হাত ধরে। আমাদের বাড়ি, আপনি রাজমিস্ত্রি, মুসলিম ছাড়া রাজমিস্ত্রি পাবেন না। এবং তার চেয়েও ইন্টারেস্টিং যে চৈতন্যদেব যেটা করলেন, যে চৈতন্যদেব যখন দেখলেন যে ওই যে আমাদের বর্ণ অনুযায়ী বিভেদটা ভীষণভাবে বেড়ে যাচ্ছে হিন্দুদের মধ্যে, তখন উনি কিন্তু মুসলিমদের অনেক কিছু কিন্তু নিজেদের মধ্যে করে নিয়েছিলেন। তার মধ্যে প্রধান যেটা হচ্ছে কোলাকুলি, এটা মুসলমানদের কাছ থেকে পাওয়া যেটা যায়। আমরা বিজয়া দশমীতে। অবশ্যই। হ্যাঁ, ফলে এই এই যে প্রতিমা শিল্পের, আপনি জানেন প্রতিমা শিল্পের যে চুল, হুম, এই মুসলিম ছাড়া কোনো শিল্পী চুল অন্য কেউ তৈরি করে না, কিন্তু হ্যাঁ, সমস্ত মুসলিমরা করে। হুম। এবং ফলে এই কখনো এটা হয় না, এবং শহরে বোঝা যায় না, কিন্তু গ্রামে কিন্তু মুসলিম এবং হিন্দু মিলেমিশে যায় একদম। আমি ওই আড়বেলিয়া বলে একটা গ্রাম আছে বসিরহাটের দিকে, সেইখানে আমি আমার এক বন্ধুর বাড়িতে পুজো দেখতে গিয়েছিলাম। সেখানে পাশাপাশি দুটো বাড়ি, অভিনেতা বিশ্বনাথের বাড়ি এবং তার উল্টো দিকে একটা বাড়ি। তা ওদের বাড়ির, ওদের রীতি হচ্ছে যে ঠাকুরগুলো, ওই গ্রামের সমস্ত ঠাকুর মিছিল করে ইছামতিতে যায়, এবং ওই বিশ্বনাথের বাড়ির ঠাকুরটা প্রথমে যায়, এবং আমি যে বাড়িতে গেছিলাম ওদের বলে বামুন বাড়ি, ওদের বাড়ির ঠাকুরটা তারপরে যায়, এবং তারপর গ্রামের সমস্ত ঠাকুর একদম যায়। একদম। এবার ওই যে ঠাকুরটা নিয়ে যায়, ওরা হচ্ছে সেই সেই রেস হয়, মানে ওই হ্যাঁ, কাঁধে চাপিয়ে ওরা দৌড়ে দৌড়ায়। ইছামতির দিকে যায়, দৌড়তে দৌড়তে। এবং যে কজন ওই ঠাকুর ওই বহন করে নিয়ে যান, তারা প্রত্যেকে মুসলমান। একদমই, মানে এ একদমই তাই। আশ্চর্য, এ এ এ অদ্ভুত। এটা না ছিল না, এটা কখনো ছিল না, এই ব্যাপারটা একদম ছিল না। আমি বলছি, আমার বাবা হচ্ছে গোঁড়া হিন্দু, মানে 3 বেলা পুজো না করে জলস্পর্শ করতেন না। এবং বাবা যখন, আমাদের বাড়ি হচ্ছে হাওড়া জেলার বাগনানে, বাবা যখন গ্রামে যেতেন, বাবার বুজুম ফ্রেন্ড, যেটা সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, তার নাম হচ্ছে জলিল কাকু। বাবা ওই জামা কাপড় ছেড়ে গ্রামের একটা পোশাক পরে জলিল কাকুর বাড়িতে যাচ্ছে, গিয়ে জলিল কাকুর মাকে প্রণাম করছে। এবং বাবা পুজোর সময় বা অন্য সময় মুসলমানদের দূরে রাখতেন, কিন্তু গ্রামে গিয়ে সে সমস্ত ভুলে যাচ্ছে। গ্রামে এটা কখনো ছিল না কিন্তু। ফলে এই যে মিশ্রণটা, এটা কিন্তু উৎসব এলে কিন্তু বোঝা যেত যে আবার সবাই এক হয়ে যাচ্ছে সব। আমি এবার আপনার কাছে যাব, এই একই বিষয়, একই প্রশ্ন, একই জানার, যে আমরা কোথাও কি আলাদা হয়ে পড়ছি না, আর কোথাও কি আমাদের আরেকটু আহ, বেঁধে বেঁধে থাকার কথা ছিল? আমি একটা কথা বলি, আমি কিন্তু যা বিশ্বাস করি তার বাইরে কথা বলতে পারি না,
যে আমার কথাগুলো সব উল্টো হবে। এবারে দর্শক কি পছন্দ করবেন সেটা আমি বলতে পারি না, কিন্তু আমি আমার কথাই বলছি। ভারতবর্ষে আজ অব্দি এই জাতি প্রথার যতটা ক্ষতি করেছে ধর্মীয় গোঁড়ামি, ঠিক ততটাই ক্ষতি করেছে বই মুখস্থ করা তাত্ত্বিক স্তরের ধর্মনিরপেক্ষতা। যেমন আমরা যখন সম্প্রীতির কথা বলছি, আমরা বারবার হিন্দু কিংবা মুসলমান বলছি, আমরা কিন্তু অন্য জাতির কথা তুলছি না, অন্য ধর্মের কথা তুলছি না। আমরা কি কখনো বলছি একজন শিখকে এই উৎসবের অন্তর্ভুক্ত করতে হবে? এই বিভাজনটা, এই যখনই নাম করে দুটো জাতির কথা তুলছো না, তখন তুমি যতই ধর্মনিরপেক্ষতার কথা বলো, তুমি কিন্তু কাউকে না কাউকে তোষণ করছো, গুরুত্ব দিচ্ছ এবং আরেকজনকে গুরুত্বহীন করছো। কিন্তু সত্যিকারের সম্প্রীতি আমি মনে করি সেটা মানুষকে ভালোবাসলেই হয়। আমি ভাড়াটে বাড়িতে থাকতাম, তো মানে ভাড়া বাড়িতে থাকতাম, তো আমি ভীষণ পাকা ছিলাম। তো আমি ছোটবেলায় এইটা বলতাম, সব ছেলেপুলেরা ছিল, চারিপাশে বস্তি ছিল, নেপালি বস্তি ছিল, সেখানে কোন ধর্মের কে বাস করতেন এটা কিন্তু আমি দেখিনি। যে আমি মুসলমানের সঙ্গে একটু বেশি কথা বলে ধর্মনিরপেক্ষ প্রমাণ করি, এটা দেখিনি। কিন্তু আমি সবাইকে গিয়ে বলতাম, আমার বাবা তো প্রফেসর, অল্প মাইনে পায়, তো আমি ভাড়াটে বাড়ির মেয়ে, আমাকে মোটামুটি তোদের মতো করে ধরে নে। ছেলেদেরই বলতাম, কারণ আমি খুব ছেলের মতো করে খেলতাম টেলতাম। আমার তোদের মতো করেই ধরে নে, এখন চল লাট্টু টাট্টু নিয়ে আমরা মেলার মাঠে যাই, এবার পুতুল টুতুল কিনি। কিন্তু ওর মধ্যে কে মুসলমান কি কে শিখ, নেপালি বস্তি ওটার নাম ছিল, বিভিন্ন জাতির মিস্ত্রিরা মজুররা ওখানে আসতেন। এইটা কিন্তু আমি আলাদা করে কখনোই আইডেন্টিফাই করিনি। এই আলাদা আইডেন্টিফিকেশনে আমার একটু অসুবিধা আছে। হ্যাঁ, একদমই। আমরা কোথাও শেষ পর্যন্ত দাঁড়িয়ে আলাদা হতে চাই না। এই উৎসব তো একসঙ্গে থাকার কথা বলে, একসঙ্গে উদযাপন করার কথা বলে, একসঙ্গে বাঁচার কথা বলে এবং তার সঙ্গে একসঙ্গে প্রেমে পড়ার কথা বলে, একসঙ্গে খাওয়া দাওয়ার কথা বলে এবং একসঙ্গে শেষ পর্যন্ত এই উৎসবটাকে সুন্দর করে কাটানোর কথা বলে। আমরা অষ্টমীতে একটা অদ্ভুত সুন্দর আড্ডা কাটালাম এবং অনেক কিছু ছুঁয়ে যেতে পারলাম। রঞ্জনদাকে ধন্যবাদ, মৌরিদিকে ধন্যবাদ এবং দেবাশিসদাকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা আমাদের এই পুজোর আড্ডার এপিসোড কিন্তু এখানে শেষ নয়, এরপর আরো দুটো এপিসোড আসবে। তো আপনারা অবশ্যই নজর রাখবেন আজকাল.in-এ এবং আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের সবাইকে শারদীয়ার আবার শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।